আচ্ছা, আমরা শুরু করি। আমাদেরকে শুরু করতে হবে। তো আশা করি আমি স্লাইড, সাউন্ড, পয়েন্টার সবকিছু ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে আওয়াজ দিয়ে জানাবা। এগেন, কোনো যদি ডিসকানেক্টেড আমি হয়ে যাই, আবার ব্যাক করবো as soon as possible। তোমরা ক্লাসেই থাকবা। আচ্ছা, আমরা গতদিন এই প্রবলেমটা আলোচনা করেছিলাম। আমরা ওয়াশিং প্রসেস প্রিন্সিপাল, লিমিটেশনস, অ্যাপ্লিকেশনস, অ্যাজাম্পশনস এগুলো আমরা দেখেছি। তারপর হচ্ছে যে ম্যাট্রিক্সিয়াল অ্যানালাইসিস, সেটা আমরা দেখেছি। তো আজকে হচ্ছে আমরা মূলত এই একটা প্রবলেম ক্রিমজার ইকুয়েশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে সেটা আমরা সলভ করেছিলাম, গতদিন আলোচনা করেছিলাম। তো আমরা আজকে লিচিং, এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়াশিং এন্ড লিচিং। লিচিং ইজ অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট সেপারেশন প্রসেস। এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব বেশি ব্যবহৃত হয়, এটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে তোমার কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, তো এর ফিচার গুলোকে আমরা দেখে নিই। তো এটা ওয়াশিং থেকে কিভাবে ডিফার করে। লিচিং, এটাকে আমরা বলছি সলিড লিকুইড এক্সট্রাকশন। আমরা এক্সট্রাকশন করেছি প্রথমে আইডিয়াল বা ইমিসিবল লিকুইড লিকুইড এক্সট্রাকশন, তারপরে করেছিলাম আমরা পার্শিয়াল ইমিসিবল লিকুইড লিকুইড এক্সট্রাকশন। লিচিং কে আমরা সলিড লিকুইড এক্সট্রাকশন বলতে পারি। এটা সায়েন্টিফিক্যালি বলা যেতে পারে, কারণ এখানে হচ্ছে সলিড লিকুইড, একটা সলিড থেকে এক বা একাধিক কম্পোনেন্ট তুমি রিমুভ করছো, সেপারেট করে নিচ্ছ with the help of another liquid solvent. ওকে, এই কারণে এটাকে সলিড লিকুইড এক্সট্রাকশন সায়েন্টিফিক্যালি এটাকে বলা যায়। সো লিচিং বা সলিড লিকুইড এক্সট্রাকশন ইজ এ প্রসেস ইন হুইচ soluble solute is removed from a solid matrix using a solvent to dissolve the solute. তাহলে এই বিষয়টা আমরা একটু ভালো করে বুঝে নিই। তাহলে তোমার আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কিছু সলিড পার্টিকেলস কে যদি ওয়াইট প্রসেসিং এর মধ্যে দিয়ে যায়, ওগুলাকে যখন প্রসেস থেকে উঠানো হয়, তার মধ্যে কি এন্ট্রেন্ড যে ভয়েড স্পেস থাকে, ওখানে এন্ট্রেন্ড হয়ে লিকুইড থাকে। সেই লিকুইডকে আমরা বলেছি এন্ট্রেন্ড লিকুইড। সেই এন্ট্রেন্ড লিকুইডের মধ্যে এক বা একাধিক সলিউট যে থাকে, সেই সলিউটকে আমরা ওয়াশিং এর মাধ্যমে রিমুভ করা আমার উদ্দেশ্য। ওকে, আর তাহলে যে সলিউটটা ছিল, যেটা সলভেন্ট ফেজে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ওয়াশিং লিকারে যাচ্ছে, সেটা ছিল লিকুইডের মধ্যে। এন্ড ওই সলিউটটা ইজ নট কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ যে ক্যারিয়ার সলিড ম্যাট্রিক্সটা ছিল, যে পার্টিকেলের কিন্তু পার্ট না। এটা একটা ফিজিক্যাল একটা ফিজিক্যাল, এটা নট তোমার কি দৃঢ় কোনো বন্ধনের মাধ্যমে সলিড ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু থাকে না। সো আমরা সহজেই যেটা বলতে পারি, ওই সলিউটটা ইজ নট এ পার্ট অফ দা সলিড ম্যাট্রিক্স বা সলিড পার্টিকেলের কোনো পার্ট না। হ্যাঁ, আচ্ছা, আর সবচেয়ে বড় ব্যবধানটা এখানেই, ডিফারেন্সটা। লিচিং এর মধ্যে যে সলিউটটা বা কম্পোনেন্টটা তোমার সলিড থেকে রিমুভ হয়ে যাবে সলভেন্টে, সেটাকে কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ সলিড ম্যাট্রিক্স, সলিডের একটা অংশ। সলিডের একটা অংশ, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো, আমরা এই কারণে এটাকে সলিড লিকুইড এক্সট্রাকশন বলতেছি। ইজ এ প্রসেস ইন হুইচ এ সলিবল সলিউট, এবং সলিউটটা সলিবল হতে হবে ইন সলভেন্ট, হ্যাঁ, is removed from a solid matrix using a solvent to dissolve the solute, solute dissolve করে। আর এই যে সলিউটটা, এই যে সলিউট বলতেছি, এই সলিউটটা ফুল যে সলিড ম্যাট্রিক্স যেখানে ছিল, সলিউটটা অরিজিনালি ফুল যে সলিড ম্যাট্রিক্স এর কিন্তু একটা অংশ, ওখান থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে, ডিসলভ হয়ে তোমার সলভেন্টে যাচ্ছে। আর ওয়াশিং এর মধ্যে ওই যে সলিউট দ্যাট ইজ বিং ট্রান্সফার্ড হচ্ছে, তো ওটা কিন্তু ইজ নট পার্ট অফ দা সলিড। ওকে, আচ্ছা, সো এইখানে একটা অনেক গুরুত্বপূর্ণ ডিফারেন্স যেটা ওয়াশিং এবং লিচিং এর মধ্যে। দ্য মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল আর মেকিং কফি ফ্রম গ্রাউন্ড কফি বিনস। হ্যাঁ, আমরা যে কফি বিনস, কফি বিন যেটা আছে, ওখান থেকে যে আমরা এই যে ইউজুয়াল ফিনিশড ফর্মে যে কফি পাউডার পাচ্ছি, ওটা কিভাবে হলো? কফি বিনকে তোমার সে ওয়াটারের মধ্যে দেওয়া হয়, তাহলে আস্তে 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 ওখান থেকে যেই তোমার আমরা যে অরিজিনাল ইনগ্রেডিয়েন্ট গুলো, যেগুলো রেসপন্সিবল ফর ফ্লেভার, কফির যে
স্বাদ, কফির যে ক্যারেক্টারিস্টিক্স, যে তোমার অডর, যেটা গন্ধ, যেটা এই যে ম্যাটেরিয়ালস গুলো তোমার ওই যে সলিড বিন থেকে কিন্তু আস্তে 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 ওয়াটারে চলে আসে। তারপরে ওই ওয়াটারকে আবার আমরা ওয়াটার যে সলিউশনটা হলো ওটাকে কনসেন্ট্রেট করে 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 তোমার ওই কফি পাউডার তৈরি করা হয়। এটা কিন্তু একটা সলিড লিকুইড এক্সট্রাকশন। এখানে দেখো যে কফি ম্যাটেরিয়াল যার জন্য কফির স্বাদ পাচ্ছি, কফির গন্ধ পাচ্ছি, কফির গুণাগুণ পাচ্ছি, ওই যে কম্পোনেন্ট গুলো কিন্তু ইনিশিয়ালি বিনের একটা অংশ ছিল। এটা এরকম না যে কম্পোনেন্ট গুলো জাস্ট সিম্পলি একটা এমনি এমনি ওখানে ছিল। সো ওটা একটা ফিজিক্যাল কেমিক্যাল অ্যাটাচমেন্টের মাধ্যমে কিন্তু সলিড ম্যাট্রিক্স এর মধ্যে ছিল, সলিড যে কেরিয়ারের মধ্যে ছিল। হুম তো এই হচ্ছে একটা চমৎকার উদাহরণ যেটার মাধ্যমে এত। সো আমরা যেমন কফি মেশিন, এই আরো উদাহরণ দেয়া আছে, হ্যাঁ, সেগুলো একইভাবে করা হয় থাকে। দেয়ার আর মেনি আদার কমার্শিয়াল অ্যাপ্লিকেশন অফ লিচিং প্রসেস, যেমন কি দেখি লিচিং অফ সয়াবিন, আমরা যে সয়াবিন অয়েল পাচ্ছি, হ্যাঁ, সয়াবিন অরিজিনাল যে বিনস আছে ওই বিনস থেকে তোমার একটা সলভেন্ট দিয়ে ওই অয়েলকে এক্সট্রাক্ট করা হচ্ছে। সেই যে অয়েলটা পুরো ইনিশিয়ালি ছিল, অয়েলটাও কিন্তু ইজ এ পার্ট অফ তোমার ওই অয়েল ম্যাটেরিয়ালটা, যেটা ফাইনালি আমরা যেটা ইউজ করি অয়েল হিসেবে, ওটা কিন্তু অ্যাজ এ পার্ট অফ সয়াবিন। আচ্ছা, তো এখন এখানে একটু তোমরা ডিফার করতে পারো, এই যে সয়াবিন অয়েল রিকভার, এটা কি লিকুইড নাকি সলিড? হ্যাঁ, এখানে একটা কোশ্চেন হতে পারে। তোমার সলিডটা হচ্ছে, সলিড আমরা কাকে বলছি? সলিড লিকুইড এক্সট্রাকশন। সলিড আমরা বলছি হচ্ছে কেন সলিড বলছি হচ্ছে কারণ ওই ব্যাকবোনটা এটা সলিড, কেরিয়ারটা হলো সলিড। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু তোমার লিকুইড এই যে অয়েল গুলো যেটা ছিল, অয়েল সলিড বিনের মধ্যে যে অয়েল গুলো ছিল ওর তো লিকুইড ফর্মে ছিল, তাই না? বা হচ্ছে ইট ক্যান অলসো বি ইন লিকুইড ফর্ম। তার মেইন জিনিসটা যেটা বলতে চাচ্ছি, সলিড বিনের সাথে বা কেরিয়ার যে সলিড ব্যাকবোনটা, এটার সাথে যে সলিড যেটা ট্রান্সফার হবে ওইটা একটা অ্যাটাচমেন্টের মাধ্যমে যুক্ত থাকবে, এবং ওইটা ইটস এ পার্ট অফ ওই যে তোমার যে সলিডের একটা পার্ট চিন্তা করা হবে। হ্যাঁ, আচ্ছা, লিচিং অফ ওর, এই যে তোমার আকরিক আছে, হ্যাঁ, খনিজ আকরিক যেগুলো আমরা পড়েছি, ওখান থেকে ধরো ইটস ওটা কি বলে খনিজ যেটা আছে, ওর মধ্যে তো নানা রকমের এলিমেন্ট সাবস্টেন্সেস আছে। ওখান থেকে পার্টিকুলার কিছু কিছু জিনিস যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, ওগুলাকে আমরা লিচিং এর মাধ্যমে এক্সট্রাক্ট করে নিয়ে আসি। হ্যাঁ, লিচিং এর মাধ্যমে আলাদা করে নিয়ে আসি। সো লিচিং ওরস টু রিকভার এ ভেরিটি অফ মিনারেলস, এটাও কিন্তু ভেরি পপুলার ইন প্রসেস ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, লিচিং প্লান্টের যে গাছ গাছালির যে রকম গুলো আছে ওখান থেকে যে আমরা ফার্মাসিউটিক্যালস এলিমেন্ট গুলাকে নিয়ে আসি, ওটা কিন্তু এটাকে সলিড লিকুইড এক্সট্রাকশন বা লিচিং বলা হয় থাকে। ওকে, সো এটা এই লিচিং প্রসেসের অনেক কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, ফুড, ফার্মাসিউটিক্যালস, তারপর হচ্ছে তোমার এই মিনারেল ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই মেটালার্জিক্যাল যে ইন্ডাস্ট্রি গুলো আছে, ওখানে হচ্ছে তোমার এই লিচিং প্রসেসের বা সলিড লিকুইড এক্সট্রাকশনের মানে স্থান যেখানে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, the equipment and operation of washing leaching are often very similar in both case, একই রকমের। হ্যাঁ, ইন বোথ কেস কি করি আমরা, যে সলিড যেখানে অরিজিনালি সলিউটটা ছিল সেটাকে আমরা লিকুইড সলভেন্টের কন্ট্যাক্টে নিয়ে আসি, মাস্ট বি কন্ট্যাক্টেড। তারপর আমরা কি করি, অ্যালাউড টু ইকুইলিব্রেট, ওকে, এটাকে ইকুইলিব্রিয়ামে অবস্থানে পৌঁছানোর জন্য, দেন সেপারেটেড ফ্রম ইচ আদার। তাহলে আমরা এটাকে ফার্স্ট কন্ট্যাক্ট করাচ্ছি তোমার যে সলিড ইনক্লুডিং দ্য সলিউট, এটার সাথে সলভেন্ট লিকুইড মিক্সিং করতে হবে, অবশ্যই রিগোরাস মিক্সিং। তো এই ডিগ্রি অফ রিগোরাসনেস এই যে কি হবে, তো এটা ডিপেন্ড করে হচ্ছে স্পেসিফিক্যালি ওখানে কি কম্পোনেন্ট গুলো আছে, হ্যাঁ, তার উপর। তারপর হচ্ছে এই মিক্সিং কন্ট্যাক্ট এর মধ্য দিয়েই এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম তোমার সেপারেশনটা হয়ে ডিজলভের মধ্য দিয়ে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয়ে যাবে। তারপর তুমি এটাকে জাস্ট সেপারেট করবা। তো এই হচ্ছে তিনটা থ্রি ফিচার্স বা থ্রি কনজিকিউটিভ ফেনোমেনা that occurs in solid liquid extraction বা হচ্ছে তোমার লিচিং। ওকে, তাহলে এই হচ্ছে তোমার লিচিং এর ডিফারেন্স। আশা করি তোমরা হাউ লিচিং ডিফার্স ফ্রম ওয়াশিং এই বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে।
আচ্ছা, তো এখানে ফিচার গুলো এখানে আরো স্পেসিফিক্যালি কিছু কথা এখানে বলা হয়েছে, হাউ লিচিং ডিফার্স ফ্রম ওয়াশিং। এখানে বেসিক্যালি আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখেছি, লিচিং এর ফিচার গুলো দেখেছি। এখানে দেখো, হাউ লিচিং ডিফার্স ফ্রম ওয়াশিং। ফার্স্ট, ইন লিচিং দ্য সলিউট ইজ ইনিশিয়ালি পার্ট অফ দ্য সলিড, ইনিশিয়ালি দ্য পার্ট অফ দ্য সলিড ছিল, অ্যান্ড ডিজলভ ইনটু দ্য লিকুইড, যেটা আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি। In washing, which can be considered as a special case of bleaching, the solute is initially retained in the pores of the solid, and the solid itself does not dissolve. Solid dissolve হবে না, solid টা যাচ্ছে, solute is not a part of the solid, it is considered, মানে এটাকে রিটেন করে কোথায়, সলিডের মাঝে যে পোর গুলো আছে, পোরের মধ্যে যে লিকুইড আছে সেই লিকুইডের মধ্যে থাকে। ওকে, আচ্ছা, বাট লিচিং এর মধ্যে যে সলিউটটা ইজ কনসিডার্ড এজ এ পার্ট অফ, ইনিশিয়াল পার্ট অফ দ্য সলিড। ইন লিচিং দ্য ইকুইলিব্রিয়াম, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা ওয়াশিং এ পড়েছি, ওয়াশিং ইজ ফার্স্ট প্রসেস, ইকুইলিব্রিয়াম ইজিলি এস্টাবলিশড এন্ড ওয়াই ইকুয়াল টু এক্স, অর্থাৎ ওভারফ্লো এবং তোমার আন্ডারফ্লো দুই ফেজের মধ্যে কনসেন্ট্রেশন সেম থাকবে, ওইটা ধরে আমরা, এই হচ্ছে ওয়াশিং এর ক্ষেত্রে আমার ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ ছিল। হ্যাঁ, এটা ভেরি অফেন কুইকলি এস্টাবলিশড হয়ে যায় এবং এটা ইট ইজ রিজনেবল। হ্যাঁ, বাট লিচিং এর ক্ষেত্রে কিন্তু এখানে কিছু কমপ্লিকেশন আছে, যেমন দ্য টোটাল সলিড, এখানে ওয়াশিং এর ক্ষেত্রে যে সলিউটটা কি কি ছিল, সলিউটটা ছিল লিকুইডের মধ্যে ছিল, এন্ট্রেন্ট লিকুইডের মধ্যে, এবং এটা সলিডের সাথে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট ছিল না। অর্থাৎ ওই সলিউটটা ওয়াশিং এর মধ্যে দে আর ফ্রি টু লিভ দ্য সলিড, এবং সহজে সলভেন্টে চলে যেতে পারে, এই কারণে সহজ ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়ে যায়। কিন্তু লিচিং এর মধ্যে যেহেতু সলিউটটা ইজ এ পার্ট অফ সলিড ম্যাট্রিক্স, হ্যাঁ, এবং এটা একটা সলিড এর মধ্যে দিয়ে ডিফিউজ করে যেতে হয় সলিড ম্যাট্রিক্স এর মধ্যে দিয়ে, সো এই ম্যাস ট্রান্সফারটা ইজ ভেরি স্লো, সো স্লো, ইটস অলসো ডিফিকাল্ট। হ্যাঁ, এই কারণে লিচিং এর মধ্যে সহজেই ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয় না, এমন দেখা যায় প্রসেসটা তুমি বছরও রেখে দিলেও এটা কখনো ট্রু ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয় না। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। তাহলে কি হলো, ওয়াশিং এ ইজিলি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়, তার কারণ হচ্ছে ওয়াশিং এর মধ্যে সলিউটটা ইজ নট ফিজিক্যালি অর কেমিক্যালি অ্যাটাচড টু দ্য সলিড ব্যাকবোন, দে আর ফ্রি টু লিভ, এবং সহজে তোমার সলভেন্টে চলে যেতে পারে। বাট লিচিং এর মধ্যে পারে না, কারণ হচ্ছে সলিউটটা ইজ এ পার্ট অফ ফুল সলিড ম্যাট্রিক্স, এখান থেকে তাকে সলভেন্ট ফেজে যেতে হলে সলিড ম্যাট্রিক্স এর মধ্যে দিয়ে ডিফিউজ করতে হয় খুব স্লোলি। হ্যাঁ, সো এই কারণে ইকুইলিব্রিয়াম সহজে এস্টাবলিশড হয় না। এক, দুই নম্বর আরেকটা বিষয় হচ্ছে এই y ইকুয়াল টু x, এই লিনিয়ারিটিও সবসময় আমার পাওয়া যায় না। সো এই দুটো হচ্ছে ডিফারেন্স। লিচিং এর মধ্যে এই লিনিয়ারিটি ইজ নট অলওয়েজ অ্যাপ্লিকেবল, বাট ওয়াশিং এর মধ্যে অ্যাপ্লিকেবল, আর ওয়াশিং এ কনভিনিয়েন্টলি ইভেন্চুয়ালি খুব দ্রুত ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে যায়। আর হচ্ছে তোমার ব্লিচিং এর মধ্যে বেরিয়ার আছে, বেরিয়ার হচ্ছে ডিফিউশন, রেজিস্ট্যান্স টু দ্য ম্যাস ট্রান্সফার। হ্যাঁ, কারণ এটা তো একটা সলিড ম্যাট্রিক্স এর মধ্যে ডিফিউজ করে যেতে সময় লাগবে, ইভেন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয় না অনেক অনেক বছরের সময়, মাসের সময়ের মতো। হ্যাঁ, আচ্ছা, এই রিগোরাস অ্যানালাইসিস, এখন যদি আমরা বলি কি বলতে পারি, এই রিগোরাস অ্যানালাইসিস, লিচিং সলিডটা যেহেতু লিচিং এর মধ্যে দেখো ইজ এ পার্ট অফ সলিড ম্যাট্রিক্স, হ্যাঁ, তাহলে ওখান থেকে আস্তে আস্তে সলিড যাচ্ছে, এর মানে কি সলিড ফ্লো রেট আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? তাহলে আর এর মধ্যে সলভেন্ট ফেজে যেটা যাচ্ছে, হ্যাঁ, সলভেন্ট ফেজের মধ্যে সলভেন্ট টোটাল উপরে ফেটটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি বলতে পারি there is a high chance in leaching, there is a high chance for to have varying flow rate. তোমার যে নিচের যে ফ্লো হবে, আন্ডার ফ্লো বলো, ওভারফ্লো বলো, তার মধ্যে কিন্তু ফ্লো রেটটা চেঞ্জ হয়ে যাবে। কাজে অ্যাকুরেট তোমার রিগোরাস অ্যানালাইসিস অফ লিচিং রিকোয়ার্স টা এরকম হতে হবে, that allows requires procedures that allow to deal with the varying flow rate.
ওকে, তাহলে হচ্ছে তোমার ফ্লো রেটটা চেঞ্জ হচ্ছে, এইটাকে অ্যাকসেপ্ট করে মেথোলজিটা অ্যানালাইসিস এরকম হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, কম্পিটেবল বেরিং ফ্লো রেটটাই ইট হ্যাজ টু বি কম্পিটেবল উইথ দ্য তোমার প্রসিডিউরস। হ্যাঁ, সো তাহলে হচ্ছে যেমন আমরা পার্শিয়াল মিসিবল এক্সট্রাকশন দেখেছি না, ভেরিয়েবল ফ্লো রেটকে, তারপর ট্রায়াঙ্গুলার রাইট ট্রায়াঙ্গুলার আমরা কিভাবে করেছি, ঠিক এখানে ভাবে এই জিনিসটা একটা দরকার হয়। ওকে, তাহলে আমরা এই যে পয়েন্টগুলো দেখলাম, যে পয়েন্টের মাধ্যমে আমরা দেখি হাউ লিচিং ডিফার ফ্রম ওয়াশিং, এটা ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল প্রবলেম, ভেরি প্র্যাকটিক্যাল কোশ্চেন যেটা বলা হয়। নানা সময় আমরা নানা নানা বিষয়ের বিভিন্ন ইন্টারভিউ বা অন্যান্য বিষয়ে আমরা জিজ্ঞেস করি হাউ লিচিং ইজ ডিফার ফ্রম ওয়াশিং। আচ্ছা, তো এখন আমরা ওয়াশিং এর জন্য লিচিং এর জন্য যে আমরা ম্যাককেপথিয়াল অ্যানালাইসিস বা ক্রিমজার ইকুয়েশন অ্যাপ্লাই করব বা স্টেজ বাই স্টেজ ক্যালকুলেশন করব, আননোন কনসেন্ট্রেশন বা আননোন স্টেজ বের করব, যে ম্যাককেপথিয়াল এটার জন্য কিছু অ্যাজাম্পশন, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস আছে, সেগুলো ধরে নেই। এই কাউন্টার কারেন্ট ক্যাসকেড ফর লিচিং ইজ শোন ইন ফিগার। We will consider that idealized case where entrainment of liquid without the solid underflow can be ignored. Okay, এটা আমরা আসছে এখানে এগুলো দেখে নেই, তারপর আমরা ফার্স্ট the system is isothermal. আইসোথার্মাল হলে আমরা এক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করতে পারি। ওকে, আইসোথার্মাল হলে আমরা লোকাল ট্রান্সফার অফ হিট এনার্জি এগুলাকে আমরা ইগনোর করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার আইসোথার্মাল, এই কারণে সেট করলাম। আইসোবারিক আমরা কনস্ট্যান্ট ভেরিং প্রেসার অ্যাচিভ করা ইটস ভেরি ডিফিকাল্ট এন্ড অলসো এক্সপেন্সিভ, এই কারণে আমরা প্রেসারটাকে সবসময় কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি। হ্যাঁ, 3 নো সলভেন্ট ডিসলভস ইনটু সলিড। হ্যাঁ, এটা দেখো, তো আমরা এই অ্যাজাম্পশনটা গুরুত্বপূর্ণ, যেটা ধরেন সলভেন্ট সিলেকশনটা এমন ভাবে করব সলভেন্ট যাতে, কারণ আমাকে তো স্লোপকে কনস্ট্যান্ট রাখতে হবে, তো সলভেন্ট ফ্লো রেট যদি সলভেন্ট আস্তে 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 অ্যাবজর্ব হয়ে যায়, সলভেন্টটা ডিসলভ হয়ে যায়, সলভেন্টটা ভেনিশ হয়ে যায়, তাহলে তো ফ্লো রেটটা কনস্ট্যান্ট থাকবে না। হ্যাঁ, তো আমরা দেখি কিভাবে এই জিনিসটা ট্রিট করতে পারি। নো সলভেন্ট ডিসলভ ইনটু সলিড, আমরা ধরে নিচ্ছি সলিডের মধ্যে এই যে সলিড ম্যাট্রিক্সের ভিতরে চলে যেতে পারবে না বা ডিসলভ হয়ে যেতে পারবে না, সো সলভেন্ট ফ্লো রেট কনস্ট্যান্ট থাকার একটা উপায়, এটা একটা বললাম আমরা। সো এই যে একটা সলভেন্টের মধ্যে ডিসলভ হয়ে তোমার সলভেন্টের ফ্লো রেট চেঞ্জ হয়ে যেতে পারে, সো এটা আমরা তোমার এখান থেকে এই পথটা আমরা বন্ধ করে দিলাম, নো সলভেন্ট ডিসলভ ইনটু সলিড। ওকে, ফোর্থ নাম্বার অর নো সলভেন্ট এন্ট্রেন্ট উইথ সলিড, এটা ভেরি ডিফিকাল্ট, কারণ সলিডের মধ্যে যে পোর স্পেস হতে থাকতে পারে, তারপর আমরা ধরে নিচ্ছি নো সলভেন্ট এন্ট্রেন্ট, ডিসলভ তো হবেই না, নো সলভেন্ট এন্ট্রেন্ট উইথ সলিড, অর্থাৎ সলিডের মধ্যে কোনো সলভেন্ট এন্ট্রেন্ট হয়ে হ্যাঁ চলেও যাবে না, সেটা আমরা ধরে নিচ্ছি। এটা তো ভেরি ডিফিকাল্ট, এটা আসলে প্র্যাকটিক্যালি অনেক সময় এটা সম্ভব হয় না। নো সলভেন্ট, তারপর আমরা ধরে নিলাম নো সলভেন্ট, অর্থাৎ সলিড দ্বারা কোনো সলভেন্ট এন্ট্রেন্ট হবে না, সলিডের ভিতরে কোনো সলভেন্ট চলে যাবে না। হ্যাঁ, আমরা ধরে নিলাম আর কি এটা। তো এখানে আমরা হাইলাইট করলাম, আন্ডারলাইন করলাম, কেন বললাম, এক ফার্স্ট এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এটা অনেক সময় ভ্যালিড হয় না এজাম্পশনটা। তারপর এটা কিভাবে আমরা কম্পেনসেট করব সেটা আমরা পরে দেখব। দেয়ার ইজ অ্যান ইনসলিবল সলিড ব্যাকবোন অর ম্যাট্রিক্স, এই যে সলিডের মধ্যে আছে কি, সলিডের মধ্যে আছে এক সলিউট যেটা সলিড থেকে সলভেন্টে যাচ্ছে। হ্যাঁ, ওই সলিউট ছাড়া বাকি যে অংশটা আছে ওটাকে আমরা বলতেছি একটা ইনসলিবল সলিড ব্যাকবোন অর ম্যাট্রিক্স। তো এইটা হচ্ছে ইনসলিবল, এটা সলভেন্টের মধ্যে আসলে ডিসলভ হবে না, সলভেন্টের মধ্যে চলে মাইগ্রেট হয়ে চলে যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে ওখান থেকে টিকে করে ওখানে পরিমাণটা ফিক্স থাকবে। হ্যাঁ, তাহলে হচ্ছে সলিড ব্যাকবোন বা ম্যাট্রিক্স যেটা আমরা বলতেছি, হ্যাঁ, ওটা হচ্ছে কখনোই তোমার সলভেন্ট দ্বারা ডিসলভ হয়ে তার পরিমাণটা কমে যাবে না। তাহলে সলভেন্ট, তাহলে আমরা ফুল যে সলিডটা আছে, সলিডের মধ্যে সলিডটা কিন্তু পার্ট অফ এই ইনসলিবল সলিড ব্যাকবোন প্লাস সলিউট, এই দুটো মিলে হচ্ছে সলিড। এই ম্যাট্রিক্সটা এখানে কথাটা ঠিক না স্যার, এটা ফুল ম্যাট্রিক্স বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে তোমার এনিওয়ে ম্যাট্রিক্স বলতে পারো। ম্যাট্রিক্সের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকার মধ্যে হচ্ছে তোমার সলিউটটা আছে। হ্যাঁ, এবং সলিউটটা এরকমও আছে একটা অ্যাটাচমেন্টের মাধ্যমে আছে, সো ইজিলি সহজে যে এখান থেকে চলে যাবে বিষয়টা এরকম না। হ্যাঁ, ম্যাট্রিক্স ব্যাকবোন, ওর মধ্যে যে তোমার ধরো ওখানে যে কিছু জায়গা ম্যাট্রিক্স স্লট আছে, সেল আছে, সেলের মধ্যে সলিউট গুলো ওখানে আছে। But main thing is 5 insoluble solid matrix বা backbone. Okay, the heat of mixing of solute in solvents, solute যে সলভেন্টে যাচ্ছে মিক্স হচ্ছে, এটার মধ্যে negligible heat of mixing তৈরি হবে। হ্যাঁ,
এটাকে আমরা ইগনোর করতে পারি, এটাকে ধরে নিচ্ছি আর কি। the stages are equilibrium। তো এখানে আমরা বলেছি যে প্রথমে বললাম not equilibrium is frequently achieved in leaching। তার কারণ হচ্ছে there is a huge barrier to the mass transfer। তখন ডিফিউশনের মাধ্যমে স্লো ডিফিউশনের মধ্য দিয়ে সলিড গুলা ম্যাট্রিক্স থেকে রিলিজ হতে হয়, হ্যাঁ, তোমার ফিজিক্যাল বা কেমিক্যাল অ্যাটাচমেন্টকে ব্রেক করে। তো এই কারণেই প্রসেসটা ইউজুয়ালি স্লো, এবং এই কারণে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম সহজে এস্টাবলিশ হয় না। তারপর আমরা ধরলাম, এখন ধরলে তো ডেভিয়েশন হবে, তখন এটাকে আমরা কিভাবে কম্পেনসেট করব সেটা আসতেছে আমরা পরে। নো সলিড ইজ ক্যারিড উইথ দ্য ওভারফ্লো লিকুইড। উপর সলভেন্ট ফেজে যখন চলে যাবে ওখানে কোনো সলিড ম্যাট্রিক্স যাবে না, সলিড ম্যাট্রিক্সের যে ব্যাকবোন এটা যাবে না ওখানে, ওখানে শুধু সলিউট যাবে। ওকে, তাহলে এই হচ্ছে কিছু অ্যাজাম্পশন, যে অ্যাজাম্পশনের মধ্যে আমি দুইটা অ্যাজাম্পশন নাম্বার 4 আর হচ্ছে নাম্বার 7, 4 এবং 7 এটাকে আমি একটু আন্ডারলাইন করেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে there is a high chance to have deviation at this point। হ্যাঁ, এই দুইটা পয়েন্টের মধ্যে ডেভিয়েশন মানে কি, not no solvent entrained with the solvent, it is not always true practically। আর হচ্ছে the stages are equilibrium stages, this also not valid always practically because there is a problem। হ্যাঁ, mass transfer slow, diffusion যাবে, সলিড গুলা ফিজিক্যাল আর কেমিক্যাল অ্যাটাচমেন্টের মাধ্যমে ম্যাট্রিক্সের মধ্যে যুক্ত আছে, তো ওখান থেকে রিলিজ হতে হতে সময় লাগে, সো এটা তৈরি সহজে হয় না। তো আমরা এই অ্যাজাম্পশনস গুলো দেখলাম, এখন হচ্ছে আমরা দেখি এগুলো যদি ভ্যালিড হয় তাহলে ম্যাককেপ-থিল অ্যানালিসিসটা কেমন হতে পারে ফর লিচিং এর। ওকে, সো এই যে আমরা মাল্টি স্টেজ কাউন্টার কারেন্ট ক্যাসকেড ফর লিচিং দেখাচ্ছি আমরা, হ্যাঁ, সেই স্টেজ 1 2 3 যে তম স্টেজ n তম স্টেজ। তাহলে আমরা এখান দিয়ে কি দিচ্ছি, আমি এখানে ফিড দিচ্ছি, ইনিশিয়াল ফিড সলিড। ওকে, এই এফ বড় এফ সলিড বলতে বুঝাচ্ছি হচ্ছে তোমার এখানে যে ইনসলিবল ব্যাকবোন ম্যাট্রিক্স যেটা, আর এক্স বড় বড় এক্স, আচ্ছা এখানে হচ্ছে তোমার এফ সলভেন্ট দিচ্ছ, হ্যাঁ, সলভেন্টের সলিউট কনসেন্ট্রেশন ফার্স্ট স্টেজ থেকে ফাইনালি যে তোমার সলভেন্ট যাচ্ছে, সলভেন্ট ফেজ যাচ্ছে, আর এখান থেকে হচ্ছে যেটা তোমার সলিড ফেজ, হ্যাঁ, আন্ডারফ্লো ওভারফ্লো আন্ডারফ্লো। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে ওভারফ্লো আন্ডারফ্লো আমরা ইন জেনারেট ফর্মে রেশিও ফর্মে লিখলাম। ওকে, রেশিও ফর্মে লিখছি কারণ এখানে কনসেন্ট্রেশনটা সলিডের কনসেন্ট্রেশন সিগনিফিকেন্ট, কিন্তু ডাইলিউট চিন্তা করা যায় না ওয়াশিং এর মতো। তো আমরা ওয়াইটা কি কেজি সলিউট ডিভাইডেড বাই কেজি সলভেন্ট, হ্যাঁ, রেশিও হিসাবে, হ্যাঁ, সলভেন্ট ফেজ এক্স ইকুয়াল টু হচ্ছে কেজি সলিউট কেজি ইনসলিবল সলিড। ওকে, রেশিওতে লিখলাম। তারপর এফ সলিড কি কেজি সলভেন্ট পার আওয়ার, এফ সলভ, আর এফ সলিড হচ্ছে কেজি ইনসলিবল সলিড পার আওয়ার। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা যে ম্যাটেরিয়াল ব্যালেন্সটা এখানে হয়, যে কোনো স্টেজের জন্য যে ম্যাটেরিয়াল ব্যালেন্স হয়, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখে ওটাকে ফর সলভ ফর ওয়াই, তাহলে আমার এই যে ইকুয়েশন চলে আসলো। এই ইকুয়েশন হচ্ছে আমার অপারেটিং লাইন ফর লিচিং। ওকে, অপারেটিং লাইন ফর লিচিং, দিস ওয়ান অপারেটিং লাইন ফর লিচিং। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওয়াই অফকোর্স মনে রাখবে এটা হচ্ছে সলভেন্ট ফেজ কনসেন্ট্রেশন ইন টার্মস অফ রেশিও, এক্স হচ্ছে তোমার সলিড ফেজ কনসেন্ট্রেশন ইন টার্মস অফ রেশিও। এই যে এফ সলিড বলতে হচ্ছে কোনটা, ইনসলিবল যে ব্যাকবোন সলিডের, এফ সলভ হচ্ছে যে তুমি যেটা বলছো এনট্রেন্ড হবে না, সলিডে ডিসলভ হবে না, ওই যে সলভেন্ট, সেই সলভেন্টের ফ্লো। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এই হচ্ছে এটা, তো এটা পাসিং স্ট্রিম। ওকে, এই যে এখান থেকে এক্স জে আর হচ্ছে ওয়াই জে প্লাস 1, দ্যাট ইজ পাসিং স্ট্রিম। ওকে, এই যে দুইটা পয়েন্ট। তো আমরা এগেইন আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার অপারেটিং লাইন, ইট ইজ কানেক্টিং দ্য কনসেন্ট্রেশন অফ পাসিং স্ট্রিম। ওকে, সো এই হচ্ছে পাসিং স্ট্রিম, আবার এই হচ্ছে পাসিং স্ট্রিম, এই দুটো পাসিং স্ট্রিম। সো আমি যদি ইনিশিয়াল এই দুটো পাসিং স্ট্রিম, হ্যাঁ, তুমি যদি এই কনসেন্ট্রেশনটা জানো, এই পয়েন্টটা জানো, ইউ ক্যান ইজিলি ড্র দিস লাইন। ওকে, অথবা এটা কিংবা এটা, এবং যদি স্লোপ জানো তাহলে তুমি এই অপারেটিং লাইনটা ড্র করতে পারো। ওকে, তাহলে আমরা এই যে ওয়াই কনসেন্ট্রেশন যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা লিনিয়ার দেখাই নাই, কারণ ইন জেনারেল এটা লিনিয়ার হবে না, লিনিয়ার নাও হতে পারে, এটা হলে এটা কোইন্সিডেন্স, বাট এটা যে হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, কাজে এটাকে আমরা নন লিনিয়ার এখনই ভালো, এবং হাই কনসেন্ট্রেশনে
ইনিশিয়ালি এটা নন লিনিয়ার, এবং এখানে দেখো এখানে একটু লিনিয়ার হয়ে যায় কারণ একটু ডাইলিউট, এখানে তো একটু ডাইলিউট ফর্মে না, এখানে তো ডাইলিউট ফর্মে আছে, এখানে তো রিচ কনসেন্ট্রেশন, এখানে তোমার লোড প্রসেস। সো ইনিশিয়ালি দেখো লিনিয়ার আছে, পরে হাই কনসেন্ট্রেশন কিন্তু নন লিনিয়ার। ওকে, এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, তো আমরা যদি এখন এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, ওকে, এক্স রেশিও ওয়াই রেশিও ইকুইলিব্রিয়াম লাইন এটা জানলাম। এখন এই যে স্লোপ অপারেটিং লাইন তুমি ড্র করতে পারো। হয় তোমার কি লাগবে, এই পয়েন্টটা কোনটা, এই এটা, হ্যাঁ, আর হচ্ছে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এটা। হয়তো তুমি এটা জেনে কানেক্ট করে দাও, হয়ে যাবে, অথবা তুমি একটা জানো যে স্লোপ বসাও, তাহলে তুমি এটা প্লট করতে পারবা। প্লট হয়ে গেলে তুমি লিমিট গুলা জানো, এই হচ্ছে লিমিট x0 xn, তখন তুমি এই স্টেপিং করে তখন তুমি স্টেজ বের করতে পারো, অথবা তুমি স্টেজ জানলে তোমার এই আননোন কনসেন্ট্রেশন বের করতে পারো। ওকে, equilibrium curve is now the equilibrium of the solid between the solvent and the solid phase. Okay, so the equilibrium data must be measured experimentally. So লিচিং এর যে এটা হচ্ছে very sensitive to the data গুলো, sensitive to the condition, হ্যাঁ, অর্থাৎ একটা ডেটা একটা ইকুয়েশন দিয়ে একটা ডেটা দিয়ে সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে বিষয়টা এরকম না কিন্তু, হ্যাঁ। তো লিচিং এর ক্ষেত্রে তোমার ইম্পেরিক্যাল ডেটা এগুলো হচ্ছে কন্ডিশন টু কন্ডিশন, কারণ কন্ডিশন থেকে এক সেটের ডেটা, এক্সপেরিমেন্ট থেকে যে ডেটা পাওয়া যাবে এটা অপর এক্সপেরিমেন্টের জন্য ভ্যালিড নাও হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো যদি ইফ দ্য ইকুইলিব্রিয়াম লাইন ইজ স্ট্রেট হয়, এটা যদি স্ট্রেট হয়ে যায় তাহলে আমরা ক্রিমজার ইকুয়েশনকে চিন্তা করতে পারি। ওকে, সো এই হচ্ছে তোমার এই আরেকটা, এখন যে আরেকটা আমরা এখন কম্পেনসেশন করছি, যেটা হচ্ছে দেখো ইন দ্য প্রিভিয়াস অ্যানালাইসিস অ্যাজাম্পশন 4 and 7 আর অফেন ফল্টি। 4 কি ছিল, 4 ছিল হচ্ছে নো সলভেন্ট এন্ট্রেন্ট উইথ দ্য সলিড। ওকে, স্টেজ আর ইকুইলিব্রিয়াম স্টেজ, এটা ফল্টি কেন অলরেডি আমি বলেছি আর রিপিট করছি না। সো দেয়ার ইজ অলওয়েজ এন্ট্রেনমেন্ট অফ লিকুইড ইন দ্য আন্ডারফ্লো। সো আন্ডারফ্লোর সাথে কিছু অলওয়েজ লিকুইড ওখানে চলে যায়, ফর দ্য সেম রিজন দেয়ার ইজ এন আন্ডারফ্লো থেকে ওয়াশিং এর মধ্যে এরকম। সো ওখানে নিচে যে অ্যাবসলিউট সলিড গুলো যাবে বিষয়টা এরকম না কিন্তু, হ্যাঁ। ওয়াশিং এর ক্ষেত্রে যেমন ভয়েড স্পেস ছিল, ওখানে যে আন্ডারফ্লো চলে গেছে, সো আন্ডারফ্লো বলতে আমি কিছু সলভেন্ট লিকুইড চলে গেছে, ওয়াশিং লিকার চলে গেছে। এখানেও এই যে সলিডের মাঝে কিছু কিছু করে মানে তোমার সলভেন্ট কিন্তু চলে যেতে পারে। Since diffusion is in solid is very slow, equilibrium is seldom attained in real process. Okay, এই দুইটা হচ্ছে লিমিটেশনস, হ্যাঁ। তো এইটাকে কম্পেনসেট করার জন্য আমরা একটা এই ইকুয়েশনটাকে y equal to x, এই যে তোমার এই ফর্মে যে ইকুয়েশনটা ছিল ওয়াশিং এর, এটাকে আরেকটু মডিফাই করে এটাকে আমরা প্র্যাকটিক্যাল ইউজ ফর লিচিং এর জন্য ব্যবহার করব। ওকে, the combined effects of এই যে দুইটার combined effects of entrainment and non-equilibrium stress are often included by using or determining an effective equilibrium constant, হ্যাঁ। আমরা এই যে y ওয়াশিং এর ক্ষেত্রে y equal to শুধু x ছিল, এখন এই লিচিং এর ক্ষেত্রে আমরা me একটা কম্বাইন্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ, এটাকে বলতেছি। আর হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইকুইলিব্রিয়াম ইফেক্ট, একটা প্র্যাকটিক্যাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন এটা বলা যেতে পারে আর কি, হ্যাঁ। লিচিং এর ক্ষেত্রে এই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যেটা আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এগুলো আমরা ইউজ করব। আর এই যে এখানে নতুন একটা যে টার্মটা নিয়ে আসলাম, হ্যাঁ, এটা হলো ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ। এই যে দুইটা ভেরিয়েশন 4 এবং 7 এ যে তোমার ফল্ট থাকতে পারে, ওটাকে কম্পেনসেট করার জন্য ইনকর্পোরেট করে এখানে নিয়ে আসলাম। সো এই হচ্ছে তোমার ইকুয়েশন ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম লাইন। এটা হচ্ছে অ্যাজুমিং ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে নট ট্রু সায়েন্টিফিক ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম, এটা প্র্যাকটিক্যাল ইউজের জন্য আমরা ইউজ করি, হ্যাঁ। এই যে দুইটা পয়েন্টে ডেভিয়েশন আছে, সেই ডেভিয়েশন গুলোকে ইনকর্পোরেট করে এই এম কে এখানে অ্যাড করা হয়েছে, হ্যাঁ। সো এটার নাম হচ্ছে এমই, ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ। আর হচ্ছে সো এই লাইনটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম লাইন ফর লিচিং। এটাই আমরা পরবর্তী যে ম্যাককেপথিয়াল অ্যানালাইসিস করো বা হচ্ছে ক্রিমজার ইকুয়েশন করো, এটা তো এখন লিনিয়ার হয়ে গেল। তো লিনিয়ার হয়ে গেলে তো তুমি ক্রিমজার ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবা যদি সলিউশনটা ডাইলিউট হয়। ওকে, তো আমরা দেখলাম হচ্ছে লিচিং এর কি, লিচিং এর ফিচার গুলো কি, লিচিং এর কিভাবে ডিফার করে ওয়াশিং এর ক্ষেত্রে, ওয়াশিং থেকে তারপর লিচিং এর আমরা ম্যাককেপথিয়াল অ্যানালাইসিস গুলো কিভাবে করব থ্রু দ্য অ্যাজাম্পশনস, তারপর দুটো অ্যাজাম্পশনের যে ডেভিয়েশন হয়ে থাকে সেটা দেখলাম, এবং ওইটাকে ফাইনালি আমরা কম্পেনসেট করলাম হচ্ছে এই y equal to mx এই ইকুয়েশনের মাধ্যমে। m কে ইন্ট্রোডিউস করলাম হচ্ছে ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা কিন্তু এই যে m, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্টর, এটা হচ্ছে এক্স্যাক্টলি
তুমি একটা সেটআপ, যেই সেটে কন্ডিশনে এটাকে একটা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে বের করতে হবে, এবং এই যে এমই যেটা বের করা হচ্ছে এটা কিন্তু অ্যাপ্লিকেবল টু এ সার্টেন রেঞ্জ, একটা নির্দিষ্ট কন্ডিশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ, এবং এটা কিন্তু বিভিন্ন সিস্টেম টু সিস্টেম এটা চেঞ্জ হবে। এটা নির্দিষ্ট সিস্টেম টু সিস্টেমের ক্ষেত্রে তোমার ডেটা অ্যানালিসিসের মাধ্যমে এগুলাকে বের করতে হবে। এটা ইটস নট ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ওকে, সো এটা হচ্ছে ইম্পেরিক্যাল ফ্যাক্টর, ইম্পেরিক্যাল কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারে উইথ কন্ডিশন টু কন্ডিশন। ওকে, যেখানে বিষয়গুলো এখন বলা আছে। আচ্ছা, তো আমরা একটা প্রবলেম দেখি। হ্যাঁ, কিছু আমরা এখন এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা প্রবলেম আছে, সেগুলো আমরা আজকে অবশ্যই এগুলা আজকের মধ্যে চ্যাপ্টার শেষ করব। আমরা একটা প্রবলেম দেখি। হ্যাঁ, তো প্রথমে একটা ওয়াশিং এর প্রবলেম আছে। প্রবলেম কিন্তু এগুলো নট মানে এক্সারসাইজ যেগুলো ওয়ার্কআউট করা আছে ওগুলো না। You are working with, say you are working on a new glass factory near the ocean. একটা ওশানের পাশে গ্লাস ফ্যাক্টরি আছে, তুমি সেখানে কাজ করো। The sand is to be mined from the beach. Okay, beach থেকে তুমি স্যান্ড নেবা। However, the wet sand carries with it seawater entrained between the sand grains. Sand grainer মাঝে যে void space আছে ওখানে seawater entrained হয়ে থাকবে। Several studies have shown that 40% by volume seawater is consistently carried with the sand. ওকে, তাহলে স্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে 40% বাই ওয়েট, অর্থাৎ তাহলে এখান থেকে ভয়েড ফ্র্যাকশন বা ভয়েড ভলিউম, অর্থাৎ ভলিউম অফ সি ওয়াটারটা আমি জানি 40% ওই এর মধ্যে। The sea water is 0.035 ওয়েট ফ্র্যাকশন সল্ট। সি ওয়াটার ক্যারিজ এই ফ্র্যাকশনে সল্ট ক্যারি করে। এই সল্টটা অ্যালাউড না, এটাকে তুমি রিমুভ করতে হবে, which must be removed by a washing process. ওকে, তাহলে এখান থেকে তুমি ওয়াশিং প্রসেসের মাধ্যমে এটাকে রিমুভ করবে। বলে দিস তোমাকে ডেনসিটিস ওয়াটারের জন্য 1 কেজি এসিউম কনস্ট্যান্ট। ওকে, ফাইন। ড্রাই স্যান্ডের হচ্ছে যে রো সলিড ছিল 1.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইনক্লুডিং এয়ার ইন বয়েড স্পেস। ওকে, আচ্ছা, তাহলে সলিডের বেসিক সলিডের ওয়াটার ছাড়া, লিকুইড ছাড়া। ড্রাই স্যান্ড উইদাউট ওয়াটার, dry sand without water হচ্ছে এত, তার ডেনসিটি হচ্ছে এত। উইদাউট এয়ার ছাড়া হচ্ছে এত, ফুল বয়েড যদি চিন্তা করো তাহলে এটা ইউজ করতে হবে। ওকে, আমরা দেখি এখন। উই ডিজায়ার এ ফাইনাল ওয়েট স্যান্ড প্রোডাক্ট, আমরা একটা স্যান্ড প্রোডাক্ট চাচ্ছি ইন হুইচ দ্য এন্টেন্ড ওয়াটার হ্যাজ 0.00 ওয়েট ফ্র্যাকশন সল্ট। তাহলে তোমার এই পরিমাণ ইনিশিয়ালি সল্ট ছিল, তাহলে তুমি এটাকে আস্তে 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 রিডিউস করে ফাইনালি এই পরিমাণে আসতে হবে। তুমি এটা অ্যালাউবল, এত এটা হিউজ, এটা অ্যালাউ করা যাচ্ছে না, তাহলে ওয়াশিং এর মাধ্যমে এটাকে তুমি এইখানে নিয়ে আসবা, তুমি এটা চাচ্ছ। তাহলে তোমার যে অরিজিনাল ফিডের ইনিশিয়াল সল্ট কনসেন্ট্রেশন জানো, ফিডের ফাইনাল সল্ট কনসেন্ট্রেশন জানো। ওকে, ফর ইচ 1000 centimeter cube of wet sand fed we will use 0.5 kg of pure wash water. ওকে, তাহলে আমরা পিওর ওয়াশ ওয়াটার ইউজ করতেছি, এবং ওই যে হোয়াইট স্যান্ড সল্ট দেয়া আছে তার সাথে একটা তার ফ্লোরাইডের পরিমাণ দেয়া আছে। প্রতি 1 ইয়ের জন্য কতটুকু তুমি ওয়াশ ওয়াটার ইউজ করবা। ইন এ কাউন্টার কারেন্ট ওয়াশিং প্রসেস, হাউ মেনি স্টেজ আর রিকোয়ার্ড, হোয়াট ইজ দ্য আউটলেট কনসেন্ট্রেশন অফ ওয়াশ ওয়াটার। ওয়াশ ওয়াটার প্রথমে 0 ছিল পিওর, এবং ফাইনালি কত হবে, এবং এটাকে যদি তুমি ক্রস ফ্লোতে করো তাহলে কি হবে, এই বিষয়গুলো চেঞ্জ হবে। ওকে, ভেরি গুড প্রবলেম। তাহলে আমরা একটু দেখে নিই। তো এই হচ্ছে আমরা কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন যদি হয়, এখানে দেখো আমি দেখাচ্ছি, এখানে তোমার আন্ডারফ্লো, এটা তো অবশ্যই আন্ডারফ্লো হচ্ছে। আন্ডারফ্লোতে যে ইনিশিয়াল ফিড এক্স নট এটা দেয়া আছে, আর হচ্ছে এখানে আমি এক্স এন ফাইনালি যেটা চাচ্ছি 0.002। ওকে, এখানে যেহেতু ডাইলিউটেড বলা যাচ্ছে, তুমি ছোট এক্স ইউজ করতে পারো। হ্যাঁ, ছোট এক্স ইউজ করতে পারো। আর এইটা হচ্ছে ইনিশিয়াল, দেখো তুমি যে পিওর সলভেন্ট দিচ্ছ, পিওর সলভেন্টের মধ্যে তো কোনো সলিউট নাই, তাহলে yn+1 0। তো আমি জানি ধরে নিচ্ছি 1 + n সংখ্যক এখানে স্টেজ আছে, এনটা কত সেটা বের করবা। আর বলা হচ্ছে তোমার এখানে এই যে ফাইনাল এখানে এই যে এখানে 0 ছিল, এটা তো পিওর 0, ফাইনাল এখান থেকে যে তোমার সলভেন্ট ফেজ বের হচ্ছে, এটা থেকে কনসেন্ট্রেশন কত সেটা বের করতে বলছে। ওকে, আচ্ছা, তো আমাকে যে বিভিন্ন ধরনের ইগুলো দেয়া আছে, রেশিও এস্টিমেশন গুলো দেওয়া ছিল, তো ওখান থেকে আমি আই ক্যান ইজিলি দেখো এখানে এই যে স্লোপ
এই যে আমি তো এটা হচ্ছে আমার ইকুয়েশন, তাই না? সো এটা হচ্ছে আমার অপারেটিং লাইন। তো আমার কি লাগবে এখানে? আমার লাগবে হচ্ছে আন্ডারফ্লো ওভারফ্লো রেশিও লাগবে। হ্যাঁ, আন্ডারফ্লো ওভারফ্লো রেশিওটা এই তোমাকে যে ইনফরমেশন দেয়া আছে ওখান থেকে আমি বের করে নিলাম 0.4 0.5। ওকে, স্লোপ, আন্ডারফ্লো এবং ওভারফ্লোর যে রেশিওটা সেটা জেনে নিলাম। ওকে, আচ্ছা, গোস থ্রু এই যে পয়েন্টটা, তাহলে এটা কোন দিয়ে? আমি একটা পয়েন্ট তো জানি, এই পয়েন্টটা, তাই না? এই পয়েন্টটা জানি, এই এখানে 0 ফর ওয়াই আর এক্স ফর এই পয়েন্টটা জানি। সো এই দেখো, এই স্লোপটা উইল গো থ্রু দিস পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট জানো আর একটা তুমি স্লোপ জানো, তাহলে ইজিলি তুমি এই অপারেটিং লাইনকে ড্র করতে পারছো। হ্যাঁ, এটা ওয়াশিং এর জন্য হচ্ছে এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, একবারে y ইকুয়াল টু mx। y ইকুয়াল টু mx মানে y ইকুয়াল টু x, মূলবিন্দুগামী সরলরেখা, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন ওয়াশিং প্রসেসের জন্য। হ্যাঁ, আর জিজ্ঞেস করতে হবে না, কারণ আর দিয়েও দিবে না ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা কি। ওয়াশিং হলে তুমি y ইকুয়াল টু x এটা চিন্তা করবা। ওকে, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার অপারেটিং লাইন। অপারেটিং লাইনটা কি, আমি স্লোপ জানি, আর হচ্ছে এই পয়েন্টটা এই পয়েন্টের মধ্যে দিয়ে যাবে, এটা পাসিং স্ট্রিম। সো এটা জানি, তাহলে আমি এই যে তোমার এখন কি বের করে ফেললাম, আমি অপারেটিং লাইন ড্র করে ফেললাম। ওকে, তাহলে তুমি অপারেটিং লাইন জানো, এখন তুমি স্টেপিং করো। স্টেপিং করে যদি এখান থেকে করতে চাও, এক্স আউট কত হবে? এই যে এক্স আউট, এক্স ইন ছিল তো, এক্স ইন, তাহলে এই লিমিটটা আমি জানি, ইনিশিয়ালি এক্স এর লিমিট জানি এবং এক্স আউটের লিমিট জানি। তাহলে এই দুইটা লিমিটের মাঝে স্টেপিং করো। স্টেপিং করে কয়টা স্টেপ লাগবে? এই এক্স নট থেকে তোমার এক্স আউট, বা এক্স আউট থেকে তোমার এক্স নটে যেতে কয়টা স্টেজ লাগবে, এখান থেকে তুমি স্টেজ বের করতে পারবা। ওকে, স্টেজ বের হলে পয়েন্টটা লোকেট করতে পারলে এখান থেকে তুমি এই এক্স নটটা জানলে, যদি জানো এক্স নট জানলে, হ্যাঁ, এক্স নটের তো করেসপন্ডিং y1, ওয়াই, তাই না? পাসিং স্ট্রিম এক্স নট, যেই এক্স নট থেকে তুমি অপারেটিং লাইনে যাও সেখান থেকে তুমি y1 পাবা। ওকে, তাহলে আমরা y1 পেয়ে গেলাম এখান থেকে। এখানে স্টেপিং করে কয়টা স্টেজ লাগে সেটা দেখতে হবে। ওকে, আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি, এখন যেটা বলা হয়েছে সেম, এক্স্যাক্টলি সেম। এখন যদি ক্রস ফ্লোতে তুমি করো, ক্রস ফ্লোতে করলে তা আমরা কি জানি, ক্রস ফ্লোতে একই জিনিস, ফ্রেশ ফিড দেয়া হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন। হ্যাঁ, আর হচ্ছে তোমার প্রত্যেক স্টেজের জন্য তোমার কি হবে, এখন তোমার এখানে যে স্লোপটা কি হচ্ছে, এই যে এখানে যে স্লোপটা ছিল, এখানে যে স্লোপ ছিল, হ্যাঁ, এই স্লোপের সাথে ওই স্লোপ, ক্রস ফ্লোর স্লোপের একটা রিলেশন আছে, বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, ওটা কি হচ্ছে তোমার ওভারঅল টোটাল যে ফ্লোটা কয়টা ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, যে তোমার সলভেন্টটাকে তোমার কয়টা ভাগে ভাগ করে দিচ্ছ সেটা জেনে তারপরে স্লোপ তুমি জেনে গেলে, তাই না? তাহলে এই হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, কাটিং, ঠিক আগের মতো ওই যে আমরা ইমমিসিবল এক্সট্রাকশন যেখানে পড়েছি, যে আমার ক্রস ফ্লো ছিল, যে ক্রস ফ্লোতে আমরা ঠিক একইভাবে আমরা স্টেপিং করে তোমার আননোন প্যারামিটার গুলো বের করবো। ওকে, এক্স্যাক্টলি এখানে তো এটাই ছিল, এখানে যে অপারেটিং লাইনটা যেটা আছে, দেখো এক সেম অপারেটিং লাইন আসবে, জাস্ট হচ্ছে তোমার স্লোপটা তোমাকে জানতে হবে, কারণ এখানকার জন্য যে স্লোপ আর এখানকার জন্য স্লোপটা কত সেটা তোমাকে প্রবলেমে বলে দিছে। ওটা জেনে তুমি স্টেপিং করে একের মতো ওখান থেকে আননোন প্যারামিটার বের করতে পারবা। হ্যাঁ, ওকে, এগুলো নিজেরা সলভ করবা। আমি আর কিছু বলছি, ইন লিচিং, দেখো, ইন লিচিং অফ সুগার ক্যান থেকে, লিচিং অফ সুগারকে লিচিং করে নিবা ফ্রম সুগার ক্যান থেকে তুমি সুগার নিচ্ছ। ওয়াটার ইজ ইউজড এজ দ্য সলভেন্ট। ওকে, টাইপিক্যাল অ্যাবাউট 11 স্টেজ আছে আর ইউজড ইন কাউন্টার কারেন্ট একটা তোমার লিচিং সিস্টেমে। অন এ ভলিউমেট্রিক বেসিস দ্য লিকুইড ফ্লো রেট ডিভাইডেড বাই সলিড ফ্লো রেট, পয়েন্ট এত, লিকুইড ফ্লো রেট দ্যাট ইজ সলভেন্ট ফ্লো রেট, আর হচ্ছে সলিড ফ্লো রেট এটা বলা আছে 0.95। দ্য ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দেখো ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ এত। তাহলে আমরা জানি তোমার লিচিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যে রিলেশনশিপটা হবে y ইকুয়াল টু x, সামনে একটা ইফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউজ করতে হবে, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিছে এত। তাহলে m এর ইউনিট থেকে আমি যে দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন গ্রাম পার লিটার ইন লিকুইড divided by concentration gram per liter in solid. ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে কনসেন্ট্রেশনটা গ্রাম লিটার অফ দা সলিড চিন্তা করতেছে। হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে ইফ পিওর ওয়াটার ইজ ইউজ, তাহলে তো যে সলভেন্ট ইউজ করছো সেই সলভেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0 as the inlet solvent, predict the recovery of sugar
ইন দা সলভেন্ট। তাহলে আমরা রিকভারি অফ সুগারের একটা কতদিনে আমরা প্রবলেম দেখেছি না, রিকভারি কিভাবে আমরা ডিফাইন করি, এই হচ্ছে রিকভারি। হ্যাঁ, তো সলভেন্ট ইনিশিয়ালি কতটুকু ছিল তোমার ফিডে, ফিডে এই কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, ফাইনালি তোমার ফিডে কনসেন্ট্রেশন কত সলিউটের, এটাকে ভাগ করে দুটো ভাগ করবা, 1 থেকে সেটা বাদ দিবা, সেটা হচ্ছে রিকভারি। ওকে, এটা হচ্ছে পার্সেন্টেজ অ্যামাউন্ট রিটেইনড পার ইউনিট ভলিউমের, পার ইউনিট একক পরিমাণের কতটুকু রিটেইন থাকলো। হ্যাঁ, 1 থেকে মাইনাস করলে রিকভারি হয়ে গেছে, তাই না? তো আমরা এই জিনিসটা কোথা থেকে বের করব, এই জিনিসটা আমরা বের করবো হচ্ছে তোমার ক্রিমজার ইকুয়েশন থেকে। এই হচ্ছে তোমার ক্রিমজার ইকুয়েশন। তাহলে ক্রিমজার ইকুয়েশনে কি কি লাগবে, ক্রিমজার ইকুয়েশনে এম লাগবে, তাই এম হচ্ছে তোমাকে দিয়ে দিয়েছে 1.18, তারপরে অ্যাবসলভ আর হচ্ছে অ্যাবসোলিউট লাগবে, তাই না? অ্যাবসলভ অ্যাবসোলিউটের জন্য এই যে রিলেশনশিপ দেয়া আছে 0.95। ওকে, তাহলে তুমি এম জানো, অ্যাবসলভ জানো, তুমি নাম্বার অফ স্টেজ কয়টা, 11টা বলে দিচ্ছে, নাম্বার অফ স্টেজ জানো, তাহলে তুমি ফুল এই বিষয়টা কিন্তু ফুললি জানো তুমি এখন, এখন কিন্তু এটা ফুললি জানো। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, এখানে এই কোয়েশ্চেনের মধ্যে এক্স এন স্টার আছে, তাহলে তোমাকে এক্স এন স্টার বের করতে হবে। এক্স এন স্টার থেকে বের করতে হলে ওয়াই এন প্লাস 1 এম, ওয়াই এন প্লাস 1 0, কারণ পিওর সলভেন্ট ফিট দিচ্ছ, তাহলে এক্স এন 0 হয়ে গেল, তাহলে এখান থেকে এক্স এন চলে গেল, শুধু এটা থাকতেছে, হ্যাঁ তাই না, এই অংশটুকু। তাহলে আমরা এই অংশটুকু ফুললি বের করতে পারি। হ্যাঁ, এই অংশটুকু ফুললি বের করে ওই 1 থেকে মাইনাস করো, তাহলে তোমার এই রিকভারি চলে আসবে। ওকে, আচ্ছা, তো আমরা আবার কি দেখতে পাচ্ছি, আমরা আরেকটা প্রবলেম দেখি, প্রবলেম D10। A counter current leaching system is recovering oil from soybean. Okay, সয়াবিন থেকে আমরা অয়েল এক্সট্রাক্ট করব, অয়েল লিচিং এর মাধ্যমে এটাকে অয়েল বের করব। So the system has 5 steps and 5 on a volumetric basis, liquid flow rate divided by solid flow rate, okay, equal to 1.36। liquid flow rate ডিভাইডেড, লিকুইড মানে কি সলভেন্ট দিচ্ছ, আর সলিড ফ্লো রেট কি, ওই যে তোমার যেখানে ফিট দিচ্ছ। 97% of the oil entering with the non-soluble solid is recovered। তাহলে তোমার যে পরিমাণ অয়েল ছিল 97% রিকভার্ড হয়ে গেছে, তাহলে বাকিটা ওখানে রিটেন করে গেছে। এই রিটেন থেকে কিন্তু তুমি এক্স এন বের করতে পারবা। এক্স নট তোমাকে বলে দিছে, এক্স এন ওখান থেকে বের করা যাবে। সলভেন্ট ইউজড ইজ পিওর, তাহলে ওয়াই এন প্লাস 1 0। determine the effective equilibrium constant ME, where ME is kg mole solid is given by, okay, এই রিলেশনটা আমরা জানি। ME বের করবা, তাহলে ME বের করার জন্য তোমার এই যে এটা দেয়া আছে, এটা দেয়া আছে, এখন তুমি কি করবা, তুমি এটা জানো। হ্যাঁ, তুমি এখানে চলে যাও ওই ইকুইলিব্রিয়াম ক্রিমজার ইকুয়েশনে, ক্রিমজার ইকুয়েশন থেকে যে রিকভারিটা দেয়া আছে, রিকভারিটা দিয়ে ওখান থেকে তুমি এটা বের করবা। হ্যাঁ, বাকি অংশে সলভ করলে ওখানে এমই চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো আরেকটা প্রবলেম দেয়া আছে এখানে, ফিড। হ্যাঁ, এটা হচ্ছে, এটাও খুব ভালো মানের, তোমরা এটা দেখবা, একই রকমের প্রবলেম। এটা একই রকমের একটা প্রবলেম, তোমরা নিজেরা দেখবা। আচ্ছা, এখন আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আগে দাও, তারপর আমি কথা বলে নেই। আজকে এখন পর্যন্ত যতটুকু আলোচনা হলো, এর মধ্যে তোমাদের কনসেপচুয়াল যে কোনো বিষয়, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমরা আলোচনা করে নিই, কারণ আমাদের কোর্স কিন্তু এখানেই শেষ। আমাদের ফাইনাল যে একটা টপিক যেটা ছিল ওয়াশিং ব্লিচিং, এটা আমরা আজকে শেষ করে ফেলাম। আমি ভিডিও রেকর্ডিং দিব এবং তোমার লেকচার নোটও সব দিয়ে দিব। এবং এটা আমরা যেটা বলেছি তোমাদের নেক্সট উইকে যে কুইজ বা ক্লাস টেস্ট যেটা, ওটা হচ্ছে এই ওয়াশিং ব্লিচিং এন্ড পার্শিয়াল ইমিসিবল এক্সট্রাকশন, এই দুটোর উপর। ঠিক আগে যে প্যাটার্নে আমরা কোশ্চেন গুলো করেছিলাম ঠিক সেভাবেই হবে। তো তোমাদের কোর্স কন্টেন্ট শেষ এখানে, বাকি আমরা নেক্সট উইক এবং তার ফলোইং উইক যেটা, ওখানে আমরা দুটো কুইজ নিয়ে নিব তোমাদের সুবিধা মতো। ফার্স্ট ওয়ানের আমরা সিলেবাসটা অলরেডি আমি বলে দিয়েছি, এই যে ওয়াশিং এন্ড ব্লিচিং এন্ড হচ্ছে পার্শিয়াল ইমিসিবল এক্সট্রাকশন যেটা সেটা। আচ্ছা, তো আজকে যেগুলা এই কোশ্চেন, যেগুলো লিচিং সম্পর্কে আমরা আজকে জানলাম, আলোচনা করার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, তো তোমাদের
কোশ্চেন থাকলে স্টিল উই হ্যাভ 5 মিনিট টাইম ইন হ্যান্ড, তোমরা কোশ্চেন করলে আমি সেটা জবাব দিতে পারি। হুম হুম, বলো কি সব বুঝে গেলে তো এত সহজে তো সব বোঝার কথা না। যাদের অ্যাটেন্ডেন্স বাকি দিয়ে দাও, আমি রেকর্ডিং বন্ধ করে দেবো। আজকে আলোচনার উপর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো, আমি চেষ্টা করব সেগুলা জবাব দেওয়ার। আমরা নেক্সট ক্লাস টেস্টের একটা ডেটও ফিক্স করে ফেলি আজকে, সেটা নেক্সট উইকের বুধবার ক্লাস টাইমে, নেক্সট উইকের বুধবার ক্লাস টাইমে তোমার কুইজ হবে। এটা আমি পোস্ট দিয়ে দিব, তারপর এখন যারা আছো আমি তাদের কাছে এটা শেয়ার করে নিলাম। আচ্ছা, আমার মনে হয় অ্যাটেন্ডেন্স কারো বাকি নেই, আমি রেকর্ডিংটা ক্লোজ করছি।